আমার নাম সাকিব আহমেদ। আমি বর্তমানে কাতারে অবস্থান করছি। ঘটনাটি ঘটে আমার বন্ধুর চাচার সাথে। তিনি যেভাবে বলেছে সেরকম করেই বলছি। ঘটনাটি ঘটে কলম্বোতে 2001 সালে। চাচার নাম দীনেশ। উনি পেশায় একজন বিল্ডিং কন্ট্রাক্টর। 2 মেয়ে সন্তান নিয়ে বেশ ভালোই দিন যাপন করছিল। বড় মেয়ের বয়স 12 আর ছোট মেয়ের বয়স 9 বছর। কয়েক মাস যাবৎ ওনার হাতে কোনো কাজ ছিল না, তাই সংসার চালাতে বেশ কষ্ট হচ্ছিল। এর কিছুদিন পর ওনার কাছে একটা ভালো বিল্ডিং তৈরি করার কন্ট্রাক্ট আসে। উনি সেটা নিলেন। কয়েকদিন পর শ্রমিক নিয়োগ করে মাটি খোঁড়ার কাজ শুরু করলেন। প্রথম দিনে 4টি মাটির গর্ত করে সেই দিনের মতো কাজ বন্ধ করে সবাই যার যার বাড়ি চলে যান। সেই রাতে দীনেশ চাচা স্বপ্নে দেখে যে যেই 4টি মাটির গর্ত খুঁড়ে এসেছে সেই গর্তগুলো পুনরায় মাটি দিয়ে ভরাট করেছে একজন, আর একজন হাতের 1 আঙুলের ইশারায় কথা বলছে। তাকে বলছে, আসিস না এখানে, আসিস না। তার শরীরে কালো রঙের কাপড় ছিল, উচ্চতা 9 বা 10 ফিট। এরপর দীনেশ চাচার ঘুম ভেঙে যায়। উনি এটি সাধারণ স্বপ্ন ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পারছিলেন না। তাই তিনি ভোর 4টা হওয়ার আগেই তার কাজের স্থানের দিকে রওনা হলেন। যাওয়ার সময় তার মনে হচ্ছিল কেউ তার পেছনে পেছনে আসছে। তিনি পেছনে ফিরে দেখে কেউ নেই। এভাবে বেশ কিছুক্ষণ পর কাজের স্থানে পৌঁছলেন তিনি, এবং যা দেখলেন যে 4টি গর্তই মাটির সাথে সমানভাবে রয়েছে। দেখে মনে হচ্ছিল এই জায়গায় কখনো মাটির গর্তই করা হয়নি। এর কিছু সময় পর তিনি পরিষ্কার শুনতে পেলেন কেউ যেন বলছে, এখানে আসিস না, আসলে আসলে তোর অনেক বড় ক্ষতি হবে। তিনি ভয় পেয়ে দৌড়াতে থাকেন। একসময় গাছের সাথে ধাক্কা লেগে তিনি বেহুশ হয়ে যান। সকালে শ্রমিকরা এসে গর্ত ভরাট দেখে অবাক হয়ে যান। এরপর শ্রমিকরা কন্ট্রাক্টর দীনেশ চাচাকে মোবাইলে কল দিলেও ফোন রিসিভ হচ্ছিল না। বেশ কিছুক্ষণ পর একজন শ্রমিক দীনেশ চাচাকে একটু দূরে মাটিতে বেহুশ অবস্থায় পান। শ্রমিকরা ওনার চোখে পানি দেওয়ার পর ওনার জ্ঞান ফিরে আসে। সবাই কি হয়েছে জানতে চাইলে উনি সব ঘটনা খুলে বললেন, কিন্তু স্বপ্নের বিষয়টি কাউকে বলেননি। তিনি ভুলে গিয়েছিলেন সেই স্বপ্নের কথা। আসলে অনেকেই বলল যে এই বিল্ডিংয়ের কন্ট্রাক্ট অনেকেই নিতে চেয়েছিল, তাই হয়তো আপনাকে ভয় দেখিয়ে কাজ বন্ধ করতে চাইছে। দীনেশ চাচাও তাই শ্রমিকদের যুক্তি মেনে নিয়ে পুনরায় কাজ শুরু করলেন। আর ওনার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল এটি। সেই দিনও কাজ শেষ করে বাড়িতে চলে আসার সময় রাস্তায় একটা সাদা রঙের সাপ দেখতে পান তিনি। এটি গাছের ডাল ভেঙে সাপটিকে মেরে ফেলে বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাতে আবারও স্বপ্ন দেখেন, কিন্তু এইবারের স্বপ্ন একটু ভিন্ন। উনি দেখেন 3 জন মানুষকে শ্মশানে দাহ করা হচ্ছে। একসময় স্বপ্ন ভেঙে গেল। চাচিকে স্বপ্নের ঘটনা শেয়ার করলে চাচি বলল, এসব কিছু না, ভয়ের কিছু নাই, স্বপ্ন কি আর সত্যি হয় নাকি? চাচাও স্বপ্নের বিষয়টি আমলে নিলেন না। এভাবে 13 বা 14 দিনের মতো কাজ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ এক দুপুরবেলা তার ছোট মেয়ে মারা যায়। মেয়েটির ঘাড় মটকানো ছিল। ছোট মেয়েকে দাহ করে এসে রাত 9টার দিকে তারা খেয়াল করেন যে বড় মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা রাত খুঁজেও পাওয়া গেল না তাকে। সকালবেলা দীনেশ চাচার এক প্রতিবেশী ছোট্ট একটি পুকুরের মধ্যে একটা লাশ দেখতে পান। চাচাকে বাসায় খবর দেওয়ার পর ওনারা এসে দেখলেন এটি তাদের বড় মেয়ে। ঠিক তখনই হার্ট স্ট্রোক করে চাচি। দীনেশ চাচার ওয়াইফ মারা যান। চাচা এরপর থেকে আতপাগল অবস্থায় ছিলেন। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো লাভ হয়নি। 2005 সালে অস্বাভাবিকভাবে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। লোকমুখে শোনা যায় সেই জায়গায় জিনরা বসবাস করত। চাচা যে সাপটি হত্যা করেছিল সে জিনের সন্তান ছিল, তাই তারা প্রতিশোধ নিয়েছে। এখনও সেই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আজ আমার দাদার আর বড় চাচার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো। ঘটনাটি ভয়ের কিনা জানি না, লিখতে মন চাইলো, আজ ঘটনাটি লিখতে বসলাম।
আমার দাদার নাম গওহর আলী গাজী, চাচার নাম জব্বার। 1935 সালের দিকে ঘটনাটি ঘটে। আমার দাদা ছিলেন একজন ধার্মিক মানুষ, আর পাশাপাশি জমি চাষাবাদ করতেন। আর শীতের সময় দাদা খেজুর আর তাল গাছ কেটে তা থেকে রস সরবরাহ করতেন, আর রসও বাসায় নিয়ে আসতেন। পাশাপাশি তিনি টাকাও পেতেন। আর দাদি সেই রস জ্বালিয়ে গুড় করে পাটালি তৈরি করতেন। কিছু পাটালি বাসায় রাখতেন খাওয়ার জন্য, আর কিছু পাটালি দাদা বাজারে বিক্রির জন্য নিয়ে যেতেন। মজার ব্যাপার হলো, সব খেজুর আর তাল গাছ থেকে রস হতো, কিন্তু একটা তাল গাছ থেকে কখনো রস হতো না। যে তাল গাছটায় রস হতো না, সেই গাছটা ছিল ঠিক বিলের মাঝখানে। তাই দাদা ভাবতে লাগলেন, আমাকে জানতেই হবে যে তাল গাছের এত জালি মোষ কেন রস হয় না। সেটা জানার জন্য দাদা বাসা থেকে মাগরিবের নামাজ পড়ে হাতে হারিকেন নিয়ে বের হলেন। এটা বলে রাখি যে তখনকার সময় বিদ্যুৎ না থাকায় মুখে আজান দিতে হতো। 1.5 মাইল পথ পায়ে হেঁটে ক্লান্ত হয়ে তাল গাছটির নিচে বিশ্রাম নিতে নিতে অনেক দেরি হয়ে গেল। ঘুটঘুটে কালো রাত হয়ে গেল এর মধ্যে। তিনি এবার সিদ্ধান্ত নিলেন তাল গাছে উঠবেন। আশপাশ কিছু না ভেবেই তিনি বাম হাতে হারিকেন নিয়ে গাছে উঠলেন। আর উঠতেই তিনি দেখতে পেলেন মানুষের মতো করে বসে রসের ভার উঁচু করে পানির মতো করে রস খাচ্ছে কেউ একজন। দাদা বললেন, কে তুমি? প্রতিদিন গাছে ওইটা আমার কষ্ট করা রস তাহলে তুমি চুরি করে খাও? তাকে দেখার জন্য দাদা হারিকেন তার মুখের ওখানে ধরেন, আর সাথে সাথেই তার নিঃশ্বাসেই যেন হারিকেনের আলো নিভে গেল। দাদার বোঝার আর বাকি ছিল না যে এটা জিন। তিনি আয়াতুল কুরসি আর সূরা জিনের কিছু আয়াত পড়ে জিনটির গায়ে ফু দিয়ে বলেন, তুমি কে আর এখানে কি করো? দাদা সাথে সাথেই কবজা করে ফেলেন জিনটিকে। জিনটি দাদাকে ধমক দিয়ে বলে, এটা আমার বাসা, এখানে আমি ছাড়া আর কে থাকবে? আমাকে ছেড়ে দে, তা না হলে আমি তোর পরিবারকে ধ্বংস করে দেব। দাদা বলেন, তোকে ছেড়ে দিতে পারি এক শর্তে। জিন বলে, ঠিক আছে। দাদা বলে, এখান থেকে চলে যেতে হবে, আর এই তাল গাছে এসে রস খেলে হবে না, তাহলেই তোকে ছেড়ে দেব। আর জিন উল্টে আমার দাদাকে শর্ত দিল, প্রতিদিন এক ভার করে আমাকে রস দিতে হবে। দাদা রাজি না হয় জিন বলল, আমি কিন্তু একা না, আমার ছেলেকে তোর পরিবারের ওপর আসর করিয়ে দেব, তারপর মজা বুঝবি। দাদা এবার সত্যি ভয় পেয়ে গেলেন। অবশেষে রাজিও হয়ে গেলেন জিনটাকে রস দেওয়ার জন্য। দাদা বলেন, কোথায় কিভাবে দিতে হবে রসের ভার? জিন বলল, তুই যে পথ দিয়ে যাওয়া আসা করিস ওই বট গাছের পেছনে সন্ধ্যার পরে ভাঁড়টি রেখে দিবি। জিনের কথা মতো প্রতিদিন সেখানে এক ভার করে রস রেখে বাসায় চলে আসতো দাদা। দাদির কাছে সব কিছু বলেন তিনি, তাই দাদিও জানতো। একদিন দাদার রস দিতে দেরি হলো, কারণ সেদিন সে অসুস্থ ছিল। দাদি রসের ভাঁড়গুলো যখন রাখতে গেল, তখন দেখতে পেল 5টা রসের ভাঁড়। তখন মনে পড়লো, আমি তো প্রতিদিন 4টা করে রসের ভাঁড় আনি। তখনই বুঝতে পারলো জিনটিকে রস দেয়া হয়নি। তাই দাদা তার বড় ছেলে জব্বারকে তাড়াতাড়ি ডেকে বলল, ওই ভাঁড়টা বটগাছের পেছনে রেখে চলে আসবি, দেরি করবি না। আর চাচা জানতেন, তিনি বায়না ধরেন কি হয় সেখানে আছে দেখবেন। চাচা রওনা দিলেন, আর মনে মনে ভাবলেন প্রতিদিন বাবা কেন ওখানে এক ভাঁড় করে রস দিয়ে আসে। এক পর্যায়ে বটগাছের কাছে এসে পৌঁছালে চাচা ভাঁড়টি গাছের পেছনে রেখে বটগাছের সামনে থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল পেছনে। হঠাৎ দেখতে পেলেন দূর থেকে সেই জিনটি হাওয়ায় ভেসে ভেসে তার দিকে আসছে। চাচা ভয়ে মুখ সরিয়ে নিল, আর বসে থাকতে না পেরে দৌড় না দিয়ে কি হচ্ছে তার পেছনে দেখলো কেউ নেই। চাচা এবার আরো ভালোভাবে দেখার জন্য বটগাছের পেছনে এগিয়ে এসে বাঁশঝাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল কোথায় গেল সে ভেসে আসা চিন্তা। তখন একটা কথা চাচার কানে ভেসে এলো, তুই গওহরের বড় ছেলে জব্বার না? চাচা শুনতেই যেন পা দুটো অবশ হয়ে গেল, নাড়াতে পারছিল না, গলা দিয়ে স্বর বের হচ্ছিল না, সে গোঙাচ্ছিল। চাচা দেখতে পেল হাওয়ায় ভাসতে ভাসতে সামনে আসলো চিন্তা। তখন চাচা অনুভব করলো আমাকে কেউ চেপে ধরেছে। চিৎকার করতে চেষ্টা, তবুও পারছি না। তিনি আরো ভয় পেতে লাগলেন, ভয় যেন তাকে গ্রাস করেছে। আর সহ্য করতে না পেরে সেখানে জ্ঞান হারায় চাচা। এদিকে দাদা টেনশন করছেন ছেলে কেন এখনো আসে না। দাদা বাসা থেকে হারিকেন নিয়ে বের হবার জন্য আমার বাবা আর ছোট চাচাকে ডাকেন, কিন্তু বাবা আর ছোট চাচা ঘুমিয়ে থাকার কারণে তাদের ঘুম না ভাঙিয়ে দাদা একাই রওনা হন। তিনি বুঝতে পারছিলেন যে বট গাছের ওখানে গেলেই চাচাকে পাবেন, কিন্তু সেখানে এসে দেখেন চাচা নেই। চারপাশ খুঁজে না পেয়ে দাদা হাঁটু গেড়ে কাঁদো কাঁদো গলায় বলল, কি ক্ষতি করেছি তোমার, আমার ছেলেকে নিয়ে গেলে?
তখন দাদা আওয়াজ শুনলেন, তোমার ছেলে ভালো আছে, সুস্থ আছে, চিন্তা করো না। জিনটি বলল, আমার দিকে দেখো আর পিছু পিছু এসে তোমার ছেলেকে নিয়ে যাও। দাদা তার কথা মতো পিছু পিছু যেতে লাগলেন। একটা দরজা দিয়ে জিনটি ঢুকলেন। দাদা জিনকে দেখে দাঁড়িয়ে গেলেন। জিন বলল, ভেতরে এসে ছেলেকে নিয়ে যাও। ছেলের কথা শুনে দাদা ঘরের ভেতর ঢুকে দেখতে পান চাচা পালঙ্কের ওপর আরামে ঘুমিয়ে আছে। দাদা চারপাশ মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন ফলমূল, খাবার দাবার, দামি দামি আসবাবপত্র, কত কিছু ইত্যাদি ইত্যাদি। দেখে দাদার যেন মাথা ঘুরে গেল। জিন বলল, ছেলেকে এখন ডেকো না, তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে যাও। দাদা তার ছেলেকে নিয়ে ছোট বাচ্চাদের মতো ঘাড়ে করে বাসায় চলে আসলো। তার পরদিন দাদা ছেলেকে কিছু জিজ্ঞেস না করে দাদিকে ছেলের পাশে রেখে সেইখানে দিনের বেলাতে এসে দেখলো সেখানে আসলেই কোনো ঘর ছিল না। দাদা মনে মনে ভাবলেন হয়তো রাতে এখানে আসলে পাওয়া যাবে। দাদা সন্ধ্যার পর রসের ভাঁড় বটগাছের পেছনে রেখে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন। একটু রাত হওয়ার কারণে দাদা বাড়িতে এসে এশার নামাজ পড়ে আবার গেলেন সেখানে। রসের ভাঁড়টি যেভাবে রাখা ছিল সেখানে সেইভাবে আছে। ভাঁড়টির কাছে এসে দেখলেন রস সেইভাবে আছে। তারপর থেকে সেই জিনটি দাদার কাছে আসেওনি আর দেখাও যায়নি। দাদার সেই জিনটির জন্য মন খারাপ হয়ে যায়।